ভাইরাল লিঙ্ক, এমএমএস, টেলিগ্রাম, টেরাবক্স এগুলো বর্তমান যুগের পরিচিত শব্দ। কিন্তু এই বিজনেস, গোপন ভিডিওর চাহিদা আজ থেকে 20-25 বছর আগেও ছিল। চলুন বিকিবিদ্যা কি वो वाली ভিডিও মুভির গল্পটা শুনে আসি। 1997 সাল, ঋষিকেশ। বাইক নিয়ে একটা ছেলে আসছে, তার নাম ভিকি। ভিকির কয়েক বাসা পরেই বিদ্যাদের বাসা। ভিকি শহরের বাইরে গিয়েছিল, সে হাতে মেহেদি দেওয়ার কাজ করে, সে মেহেদি আর্টিস্ট। ফিরে এসে দেখে বিদ্যার বিয়ে ঠিক হয়ে গেছে। বিদ্যা এসে বলে, ভিকি কই ছিলি 3 দিন? এখন বিয়ের দাওয়াত খেতে এসেছিস নাকি প্রেমিকার হাতে মেহেদিতে লাগাতে এসেছিস? ভিকি বলে, আরে তুমি রাগ করছো কেন? এটা তো জাস্ট এঙ্গেজমেন্ট, আর মেহেদিতে তোমাকে আমি পরাবো, কিন্তু আমার নামে। ভিকি মেহেদি দিয়ে দেয়, সবাই অনেক খুশি। সন্ধ্যায় এঙ্গেজমেন্টের ছেলে যখন আংটি পরাবে তখন বিদ্যার হাতে দেখে ভিক্কির নাম। তখন সে বলে, এঙ্গেজমেন্ট হচ্ছে আমার, হাতে নাম অন্য একজনের। এই মেয়ে ঝামেলা আছে। ভিকি বলে, আরে বড় বড় আর্টিস্টের তাদের ছবি নিজে সিগনেচার দেয়, আমিও আমার আর্টের সিগনেচার দিয়েছি, এতে তো চিন্তার কি আছে? কিন্তু ছেলে মানে না, সে এঙ্গেজমেন্ট রেখেই চলে যায়। এখন কি হবে? বিদ্যার বাবা মা তো চিন্তায় পড়ে যায়, সবার সামনে অপমানিত হতে হচ্ছে তাদের। শেষ পর্যন্ত তারা বলে, ভিকি তোর জন্য সবকিছু হয়েছে, তুই বিয়ে করবি আমার মেয়েকে। এই বলে দুজনের এঙ্গেজমেন্ট হয়ে যায়। এখন বিদ্যার বাবা মা বলে, আমার মেয়ের বিয়ে বড় করে করার প্ল্যান ছিল, এঙ্গেজমেন্টের দায়িত্ব নিয়েছিলাম আমরা, আর বিয়ের দায়িত্ব ছিল ছেলেপক্ষের। ভিক্কির দাদা বলে, আমার ভিক্কির বিয়ে আমি এমনভাবে দিব পুরো ঋষিকেশ দেখবে, সমাজসেবক আমাদের নেতা সজ্জন কুমারও উপস্থিত থাকবে, আর আপনার চোখ বড় বড় হয়ে যাবে, এমন বিয়ে দেব আমার নাতির, দেখে নিন। যে কথা সেই কাজ। ভিকির ফ্যামিলি, বিদ্যার ফ্যামিলি সবাই আসে। বিদ্যার বাবা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আসলেই পুরো ঋষিকেশ এসেছে বিয়েতে, কারণ এটা গণবিবাহ মঞ্চ সজ্জন কুমার প্রত্যেক মাসেই আয়োজন করে। এখানে গরিব অসহায় যাদের বিয়ের সামর্থ্য নেই তারা বিয়ে করে, আর সজ্জন কুমার তাদের হোটেলে ফুলসজ্জারও ব্যবস্থা করে। আর এই অনুষ্ঠানে ভিক্কি সবাইকে মেহেদিও পরায়। এই জন্য সজ্জন কুমারের সাথে তার আগে থেকেই পরিচয়। যাক, কি করা যাবে, সজ্জন কুমার অনুষ্ঠান উপস্থিত হলে সবার বিয়ে সম্পন্ন হয়। ভিক্কি বিদ্যার বিয়েটাও হয়ে যায়। পরদিন ভিক্কি বলে, চলো আমরা হানিমুন থেকে ঘুরে আসি, টিকিটও আছে। বিদ্যাও খুশি হয়ে যায়। এদিকে বিদ্যার বাবা মা এসে বলে, তোমরা বিয়ে করেছো নতুন নতুন, তো যাও বৈষ্ণোদেবীর মন্দির থেকে আশীর্বাদ নিয়ে আসো। এবার বিপদে পড়ে যায় ভিক্কি, কিন্তু সে শেষ পর্যন্ত বাসায় বলে তারা বৈষ্ণোদেবীর মন্দিরে যাচ্ছে, কিন্তু তারা চলে আসে গোয়া হানিমুন ট্রিপে। বিয়ের পর ভিক্কি বিদ্যার হানিমুন। লাল সুন্দর একটা নাইটি পরে বিদ্যা আসে রুমের ভিতরে। ভিক্কি বলে, আচ্ছা শোনো, আমাদের ভালোবাসার প্রথম রাত, আমরা এটাকে স্মরণীয় করে রাখতে পারি। বিদেশিরা এমনই করে, তারা ভিডিও করে এই স্মৃতি রেখে দেয়। যখন আমাদের মধ্যে ঝগড়া হবে, মন খারাপ থাকবে, আমরাও দেখতে পারবো, আমাদের মন ভালো হয়ে যাবে। এটা শুনে বিদ্যা রেগে গিয়ে বলে, কুত্তা তুই আমার ভিডিও করবি? এই বলে ভিক্কিকে মেরে সে রাগ করে বাইরে চলে আসে। কিন্তু বাইরে এসে সে দেখে এক বৃদ্ধ তার ওয়াইফের সাথে শেষ বয়সের ছবি তুলছে। অনেকেই তাদের স্মৃতিগুলোকে স্মরণীয় করে রাখার জন্য ভিডিও করছে, ছবি তুলছে। বিদ্যার মন নরম হয়, সে রুমে যায়। ভিকি সরি লিখে রেখেছে বিছানায়। তখন বিদ্যা বলে, ক্যামেরা এনেছো? চলো আমরা আমাদের এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখি। এরপর ভিকি ক্যামেরা হাতে নেয় আর ভিডিও করতে থাকে। এরপর টেবিলে ক্যামেরা রেখে দুজনে বিশেষ মুহূর্ত উপভোগ করতে থাকে। এরপর ভিকি বিদ্যা চলে আসে বাসায় হানিমুন শেষ করে। সব ঠিকঠাক। রাতে ভিকি বলে, চলো না দেখি কেমন ছিল আমাদের সেই রাত, আমরা তো বিজি হয়ে গেছিলাম। তখন ভিকি সিডি প্লেয়ারে সিডিটা লাগায় আর চালায়। দুজনে দেখতে দেখতে আবার খেলাধুলায় মেতে ওঠে। এ পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু ভিকি সকালে চিল্লাচিল্লির শব্দ শুনে বাইরে এসে দেখে ভিকির দাদা বলছে, আমাদের খানদানি তলোয়ার চুরি হয়ে গেছে। সে বলে, ভিকি কাল রাতে চোর এসেছিল। ভিকি গায়ে লাগায় না, চোর এসে গরিবের ঘর থেকে কি বানেবে? কিন্তু হঠাৎ ভিকির দাদা বলে, টিভি, সিডি প্লেয়ার সব নিয়ে গেছে। এবার ভিক্কির অবস্থা খারাপ হয়ে যায়। রুমে গিয়ে দেখে সত্যিই সিডি প্লেয়ার নেই। বিদ্যা বের হয়ে আসলে বলে, সিডি ঠিক আছে তো? ভিক্কি ভাবে সে যদি সত্যিটা বলে দেয় তাহলে বিদ্যার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে নেবে, তাই সে বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এদিকে লাডলে জি আসে ভিক্কিদের বাসায়। লাডলে হচ্ছে পুলিশ অফিসার। সে বাসায় এসে ভিক্কির বোনকে দেখে। সুন্দরী মেয়ে দেখলে তার মন গলে যায়। চাঁদনি নাম ভিক্কির বোনের। চাঁদনির সাথে কথা বলতে থাকে সে। ভিকি চিন্তায় পড়ে যায়, এখন কোথায় সে পাবে সেই সিডি। কিছু সময় পর সে বাহিরে গিয়ে দেখে কারো সাইকেলের সামনে, কারো ঘরে সিডি দিয়ে সাজানো হয়েছে জিনিসপত্র, সব জায়গাতে সিডি আর সিডি। এরপর ভিকি আসে একটা দোকানে। সেই দোকানদার বলে, ভাইয়া লাগবে নাকি, নতুন নতুন কালেকশন এসেছে। এরপর ভিকি সব সিডি নিয়ে ওই দোকান থেকে
যায় কম্পিউটারের দোকানে। সেখানে গিয়ে সেই সিডিগুলো চেক করতে থাকে, কিন্তু কোনোটাই তাদের না। এরপর ভিকি আসে চোর বাজারে। সেখানে গিয়ে সে একজন পুলিশকে দেখে, কিন্তু এই পুলিশ আসল পুলিশ না। সে ভিকিকে দেখে পালিয়ে যায়, কারণ গত রাতে উনি ভিকিদের বাসায় চুরি করেছিল। নাম বাদশা। পরদিন বিদ্যা বলে, জানো চলো না আজকে আর একটা বার দেখি আমাদের ভিডিওটা। ভিকির গলা শুকিয়ে যায়। সে বলে, চোর তো নিয়ে গেছে সিডি প্লেয়ার। বিদ্যা বলে, আমার বাবা বাসার টিভি সিডি প্লেয়ার পাঠিয়ে দিয়েছে, তুমি যাও লাগাও, সিডিটা নিয়ে আসো। ভিকি বলে, আমি আসছি, একটু ওয়েট করো। এই বলে গেটটা খুলে সে চোর চোর বলে দৌড়াতে শুরু করে। পুরো এলাকার লোক জেগে যায়। পরদিন সকালে পুলিশ আসে। ভিকিকে বলে, তুমি চোর দেখেছো, এখন বলো, বর্ণনা দাও, ছবি আঁকি। ভিকি যে বর্ণনা দেয় সেই বর্ণনা মতে ছবি আঁকা হলে লাডলেজি দেখে আর রেগে যায়। বলে, এ কেমন ছবি? ভিকি বলে, আমি পেছন থেকে দেখেছি তাই পেছনের কথা বলেছি, চেহারা যদি দেখতাম তাহলে চেহারার কথা বলতাম। এরপর পুলিশ চলে যায় আর ভিকি আসে চোর বাজারে। সেখানে একটা বিদেশি মেয়ের হাতে সে তাদের খানদানি তরোয়ালটা দেখে। মেয়েটাকে জিজ্ঞাসা করলে সে বলে সে চোর বাজার থেকে কিনেছে। এরপর ভিকি ওই মেয়েকে বাইকে বসিয়ে নিয়ে যায় চোর বাজারে। এদিকে বিদ্যার সন্দেহ হয় গত রাত থেকেই ভিকি কিছু লুকাচ্ছে। সে ভিকির পিছু নেয় আর দেখে সে অন্য একটা মেয়েকে নিয়ে ঘুরছে। তার মনে সন্দেহ হয় ভিকি বাহিরে মেয়েদের সাথে টাঙ্কি মারছে না তো। ভিকি যায় চোর বাজারে, আর চোর বাজারের যে সর্দার তাকে ধরে আর বলে, বল আমাদের বাড়ির মাল কে চুরি করেছে। তখন সে বলে দেয় বাদশা নামের এক চোর, যে গতদিন পুলিশ ড্রেস পরা ছিল। বাদশাকে কোথায় পাওয়া যাবে সেটা শুনে ভিকি বেরিয়ে আসে। এরপর সে যায় ওই হোটেলে যেখানে বাদশার থাকার কথা। বাদশা ভিকিকে দেখেই পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায়। ভিকিও খুঁজতে খুঁজতে একজনকে বলে, আচ্ছা বাদশাকে কোথায় পাওয়া যাবে? এরপর সে বলে দেয় 202 নাম্বার রুমে। ভিকি যায় সেই রুমে, কিন্তু সেখানে গিয়ে দেখে বাদশার কোনো জ্ঞান নেই। কিন্তু সে দেখে তার বাসার যে সিডি প্লেয়ার ছিল সেটা ওই রুমেই আছে। খুশি হয়ে ভিকি সেটা নিয়ে নেয়, আর এরই মধ্যে পুলিশ সেখানে চলে আসে। সেই প্লেয়ারটা নিয়ে পেছন দিক দিয়ে নামতে থাকে, কিন্তু পুলিশ ভিতরে ঢুকে পড়ে আর লাডলেজি বলে, ভিকি কি করছো? এরপর ভিকিকে ধরে তারা জেলে ঢুকিয়ে দেয়। অপরাধ, ভিকি বাচ্চার হাফ মার্ডার করেছে। সবাই আসে। ভিকির ব্যাগ থেকে একটা সিডি প্লেয়ার পাওয়া যায়, সেটা পুলিশ স্টেশনের সবার সামনে চালানো হবে। ভিকি নিষেধ করতে থাকে, কিন্তু কেউ শুনছে না। ভিডিও চালানো হয়। ভিকি বিদ্যাকে আলাদা করে ডেকে বলে, এটা আমাদের ঘরের সিডি প্লেয়ার, যেটা চুরি হয়েছিল, আর চুরি হওয়ার দিন আমাদের সিডিটা এরই ভিতরে ছিল। এই মাঝে সবাই ভিডিওটা দেখতে শুরু করে, কিন্তু সবাই দেখে অন্য কোনো একটা ভিডিও, বড় মোচওয়ালা সাউথ ইন্ডিয়ান কেউ। এবার ভিকি ভাবনায় পড়ে যায়, প্লেয়ার আছে, সিডি নেই, কোথায় গেল? কিন্তু বিদ্যা কথা না বলে চলে যায় সেখান থেকে। এদিকে লাডলেজি প্রেস ব্রিফিং করে, তারা বাদশার হাফ মার্ডার করার ব্যক্তি ভিকিকে ধরেছে, সাথে বাদশার পার্টনার চোরবাজারের সর্দারকেও ধরেছে। কিন্তু এদিকে ভিকি সেই সর্দারকে বলে, গলার চাবি কি শুধু শুধু দেখানোর জন্য নাকি কোনো কাজেও আসে? লোকটা বলে, অবশ্যই কাজে আসে। এরপর লকআপের তালা খুলে দেয় তাকে। ভিকি পালিয়ে যায়। পুলিশ ভিকিকে খুঁজতে শুরু করে। এদিকে ভিকি আসে রাতের অন্ধকারে বিদ্যার সাথে দেখা করতে। সে বিদ্যাকে বলে, দেখো আমার ভুল হয়ে গেছে, সরি, মাফ করে দাও, আর কখনো এমন ভুল করব না। বিদ্যা বলে, মান সম্মান সব শেষ, মিডল ক্লাস লোকেদের একটাই সম্বল মান সম্মান। আমাকে তুমি মুখ দেখানোর মতো অবস্থায় রাখোনি, তাই আমার সামনে জীবনেও আসবা না, চলে যাও এখান থেকে। এটা শুনে ভিকি চলে যায়। হাঁটতে থাকে রেল লাইনের উপর দিয়ে। ট্রেন আসছে সামনে থেকে। ঠিক এমনই সময় বিদ্যা তাকে সরিয়ে নিয়ে আসে। বিদ্যা বলে, এটা কেমন কাপুরুষের মতো কাজ করছো তুমি? কি ভেবেছো এই কথা আমি ভাবিনি? মৃত্যুই যদি সব সমাধান হতো তাহলে তো অনেক ভালোই হতো। ভাবো তোমার সেই 5 জন প্রিয় মানুষের কথা, তাদের কি হবে? এই ঘটনায় আমারও তো সম্মতি ছিল, আর আমরা হাজব্যান্ড ওয়াইফ, তাই সব ভুলে যাও আর খুঁজে বের করো কোথায় আসে সেই সিডি। এদিকে আমরা দেখি বাদশার যে গুরু, অর্থাৎ চুরি করা জিনিস বিক্রি করার পর বাদশা যাকে টাকা দিত, সে ওই দিন হোটেলে এসেছিল। বাদশার কাছে আগে থেকেই সে অনেক টাকা পেত। সে টাকা না পেয়ে বাদশাকে মেরে সেখান থেকে বাদশার ব্যাগটা নিয়ে চলে গিয়েছিল, আর সেই ব্যাগেই ছিল সিডি। তো সেই বস, সেই মহিলা তার অ্যাসিস্ট্যান্টকে বলে, ফোন দাও যে এই সিডির মালিক। একজন ফোন দেয় ভিকির বাসায় আর বলে, আপনার গোপন ভিডিও বানানো হয়ে গেছে, যে কোনো মুহূর্তে এটা বাজারে বের হয়ে যাবে। যদি সম্মানের ভয় থাকে তাহলে 2 লাখ টাকা নিয়ে গোরস্থানের পেছনে চলে আসো। এই ফোন রিসিভ করেছিল ভিকির দাদা। সে ভাবনায় পড়ে যায়, আরে কেমনে হলো, কার সাথে, কিভাবে, কেমন গোপন ভিডিও? যদি সত্যিই কেউ করে থাকে তাহলে এটা যদি সামনে চলে আসে তাহলে কেমন হবে? এর কিছুক্ষণ পর ওই মহিলার আরও একজন অ্যাসিস্ট্যান্ট ফোন দেয়,
যেন তারা এই হুমকিকে সত্য বলে বিশ্বাস করে। ফোন দিয়ে এবার একই কথা বলে, গোপন ভিডিও আমার হাতে আছে, মানসম্মান ফিরে পেতে চাইলে 2 লাখ টাকা নিয়ে গোরস্থানের পেছনে চলে আসো। এবার ফোনটা রিসিভ করেছিল বিদ্যা আর চাঁদনি। বাসায় 2টা ফোন একই সাথে কানেক্ট করা, কল দুটাতেই একই সাথে যায়, তাই দুইজনে একই কথা শুনেছে। বিদ্যা বুঝে যে এটা তাদেরই ভিডিও, কিন্তু চাঁদনি ভিকির বোন, সেভাবে তার গোপন ভিডিও কিভাবে, কোথা থেকে এলো? যাই হোক, ভিকি আর বিদ্যা রাতের বেলায় গোপনে ছাদে কথা বলছিল। যেভাবে হোক দাদাকে জানানো যাবে না, টাকা ম্যানেজ হবে কিভাবে, সিডি বা কিভাবে তারা নিয়ে আসবে, এইসব ব্যাপারে কথা বলছে। এটা আড়াল থেকে শোনে ভিকির দাদা। সেভাবে তার গোপন ভিডিও যেন বাহিরে না আসে, এজন্য তার নাতিরা কত চেষ্টা করছে, কত চিন্তা করছে। যাক, সেভাবে টাকা সে দেবে, টাকার কমতি আছে নাকি, কারো কাছ থেকে ধার নিয়ে নেবে 2 লাখ টাকা। এদিকে চাঁদনি ফোন দেয় লাডলেজিকে আর বলে, লাডলেজি 2 লাখ টাকা নিয়ে রাতে আমার জন্য অপেক্ষা করবেন তো? লাডলেজি বলে, হ্যাঁ অবশ্যই। চাঁদনি রাতে চাঁদনির জন্য অপেক্ষা কেন করব না, করতেই হবে। সব ফাইনাল। ভিকি বিদ্যাকে টাকা দেয় তার দাদা। এদিকে বাদশার জ্ঞান ফিরে। সে হসপিটাল থেকে পালানোর জন্য মর্গে ঢুকে পড়ে আর একটা কফিনে সে লুকিয়ে পড়ে। রাত 12টা। গোরস্থানে ভিকি বিদ্যা, সেই বস, লাডলেজি, চাঁদনি, কফিনে থাকা বাদশা সবাই একসাথে এসে উপস্থিত হয়। প্রথমে ডিল হয় ভিকি আর বিদ্যার সাথে। তারা টাকা দেয়, কিন্তু সেই বসের অ্যাসিস্ট্যান্ট সিডি কবরের মধ্যে ফেলে দেয়, যেটার মধ্যে বাদশা ছিল। আর বাদশা হঠাৎই সেই কফিন থেকে বাইরে বেরিয়ে আসে। সবাই ভূতের ভয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত ভিকি আর বিদ্যা তাদের সিডিরা হাতে পায়। তারা বাসায় আসে আর বিদ্যা বলে, এটা আমাদের সিডি, তুমি শিওর কি করে? কারণ তুমি কিছু একটা লিখে রেখেছিলে সিডিতে, কিন্তু এখানে তো কিছু লেখা নেই। তখন ভিকি আর বিদ্যা চালায় সেই ডিস্ক। এটা তাদেরই ভিডিও, কিন্তু সেটা না যেটা গোয়াতে করা হয়েছিল। এটা তাদের বাসর রাতের ভিডিও। ভিকি যায় বাদশার কাছে। বাদশা বলে, আমি কিছুই জানি না, আমি তো সেই স্টুডিওর সামনে থেকে গাড়িটা চুরি করেছিলাম। স্টুডিওর ক্যামেরাম্যানের গাড়ি ছিল ওইটা, ওরই ভিতরে ডিস্ক ছিল অনেকগুলো। আমি ভেবেছিলাম এই ডিস্ক দিয়ে ইনকাম করব। তখন সেই ক্যামেরাম্যানকে গিয়ে ধরে ভিকি। সে বলে তার কোনো দোষ নেই, আসলে সে তার জিজু সজ্জন কুমারের জন্য কাজ করে। মূলত সজ্জন কুমার সে সবার গণবিবাহের আয়োজন করে, এক রাত ফুলসজ্জারও ব্যবস্থা করে, কিন্তু এই সব কিছুর পেছনে আছে তার এই বিজনেস। দুবাইয়ের শেখ এই ভিডিওগুলো কড়া দামে কিনে নেয় সজ্জন কুমারের কাছ থেকে। সে আসছে কিছুদিন পর। সজ্জন কুমার ডিস্ক ডেলিভারি দেবে হাতে হাতে। এই প্রথমবার দুবাই শেখ নিজ হাতে আসছে, এজন্য বড় বিয়ের আয়োজন করা হয়েছে। 100 জনের গণবিবাহ। লাডলে আর চাঁদনি শেখ আর শেখের পার্টনার হয়ে আসে সেই বিয়েতে। ভিকি সহ আরও সবাই আসে। সজ্জন কুমার হোটেল থেকে দেখে শুনে সব রেডি করে চলে আসে। এরপর সে যখন স্টেজে আসে, সে দেখে তার মেয়ে বলছে, বাবা সারপ্রাইজ, তুমি সবার এত বড় উপকার করছো, তাই তোমার মেয়েও এখানে বিয়ে করবে। এতে তোমাকে আরও সবাই চিনবে, বলবে নিজের মেয়ের বিয়েও এই গণমঞ্চে করেছে, সবাই বাহবা দিবে, সবাই তোমাকে মাটির মানুষ ভাববে। এই জন্য আমার বয়ফ্রেন্ডের সাথে আজ আমি এখানে বিয়ে করছি। সজ্জন কুমার বলে, না, তুই এখনই নেমে যাই স্টেজ থেকে, তোকে আমি এখন বিয়ে দেব না। এমন অনেক বাহানা করতে থাকে। তখন মেয়ে বলে, আমি মাকে, দাদিকে, সবাইকে বলেছি, সবার ছেলে পছন্দ, আমি বিয়ে এটা করবই। কোনো কথাই শেষ হয় না। বিয়ের সময় পার হয়ে যাচ্ছে, এজন্য বিয়ে পড়ানো শুরু করা হয়। সবার সাথে সাথে সজ্জন কুমারের মেয়েরও বিয়ে সম্পন্ন হয়। এবার ভিকি বলে, আপনারা কোথাও যাবেন না, আপনাদের প্রিয় সজ্জন কুমার আপনাদের আজকের ফুলসজ্জা রাতের ব্যবস্থা করেছে তার নিজের হোটেলে, নিজ খরচে। আর কার রুম কোনটা হবে সেটা আমি মেহেদি দেওয়ার সময় আপনাদের হাতে লিখে দিয়েছি, তাই জলদি সময় নষ্ট না করে আপনারা যার যার রুমে চলে যান। বিয়ে পড়ানো শেষ, সবাই তাড়াহুড়ো করে হোটেল রুমে চলে যায়। ভিড়ের মধ্যে পড়ে যায় সজ্জন কুমার। এরপর কোনো মতে বের হয়ে সে হোটেলে পৌঁছে। সে ভিকিকে সেখানে দেখে বলে, ভিকি বলো, আমার মেয়ের হাতে তুমি কোন নাম্বারটা লিখেছিলে, ওর রুম নাম্বার কত? ভিকি ভেবে চিনতে অনেকক্ষণ পর বলে, 202 হবে হয়তো। এরপর 202-তে ঢুকে অন্য কাউকে দেখে সজ্জন কুমার। এরপর সে 204 বলে, সেখানেও অন্য একজন। এরপর ভিকি অন্য একটা নাম্বার বলে, কিন্তু সেখানেও সজ্জন কুমার পায় না তার মেয়েকে। এবার সে যায় রেকর্ডিং রুমে। এরপর সেখানে গেলে সজ্জন কুমারের শালা বলে, জিজু সব ভিডিও কালেক্ট হয়ে গেছে। তখন সে ড্রাইভটা নিয়ে সজ্জন কুমার দৌড়াতে থাকে। তখন ভিকি তার হাত থেকে নিয়ে নেয় সেই ড্রাইভটা আর বলে, স্যার কি আছে এতে, সবাই একটু দেখি আমরা। এরপর সব লোকজন জড়ো হয়ে যায়। সজ্জন কুমার বারবার বলতে থাকে, বন্ধ করো এসব, প্লিজ ভিকি, এসব করো না।
প্লিজ বন্ধ করো। কিন্তু ভিকি চালাতে বলে ভিডিওটা। এরপর সে দেখে তার মেয়ে তার হাজব্যান্ডের রুমে। ক্যামেরার সামনে আসলে সজ্জন কুমার মুখ ঘুরিয়ে নেয়। তখন তার মেয়ে বলে, ভয় নেই বাবা, তোমার মেয়ের তো কিছু হলো না, কিন্তু এভাবে এই ক্যামেরার জন্য, তোমার এই অবৈধ কাজের জন্য তোমার মতো কত বাবার মুখ লজ্জায় নিচু হয়েছে তুমি জানো? এরপর ভিক্কি উঠায় সজ্জন কুমারকে আর বলে, তোর মেয়ের সময় তুই এটা দেখতে পারলি না, তাহলে ভাব প্রত্যেকটা ঘরে মেয়ে আছে, কারো বোন, কারো বউ, তাদেরও মা বাবা আছে। অনেক সময় হয় আমরা অজান্তে শখের বশে ভুল করি, কিন্তু তুই যেটা করেছিস সেটা অপরাধ। তখন সজ্জন কুমারের মা বলে, তোকে এই শিক্ষা দিয়ে মানুষ করেছি? নে, আমিও তো মেয়ে, আমার ভিডিও কর, নিয়ে ব্যবসা কর, তোর যদি এতই টাকার দরকার হয়। এরপর সে আঁচল সরিয়ে দেয়, আর সবাই ঠিক যেমনটাই করে। সজ্জন কুমার সবার সামনে ক্ষমা চায়। লাডলেজি তাকে ধরে নিয়ে যায় থানায়। সব ঝামেলার সমাধান হয়, সব ভিডিও সিডি পুড়িয়ে ফেলা হয়, কিন্তু যে ভিডিওর জন্য এত ঘটনা ঘটছিল সেই সিডিটা পাওয়া গেল না। হঠাৎ একদিন ঘরের খাটের নিচে সেই সিডিটা পাওয়া যায়। আসলে চোর যেদিন সিডি প্লেয়ারটা নিয়ে যাচ্ছিল, সিডিটা বের হয়ে পড়ে গিয়েছিল খাটের নিচে, আর তারা পুরো শহর খুঁজে বেরিয়েছে এই সিডির জন্য। এখানেই সিনেমার গল্পের সমাপ্তি হয়। স্বাভাবিক সাদামাটা গল্প, তবে মেসেজটা ভালো ছিল। আসলে আমরা সবাই এই লিঙ্ক, এই বিষয়ের প্রতি আসক্ত। দেখতে আপত্তি নেই, কিন্তু এর জন্য আলাদা ইন্ডাস্ট্রি আছে। নিজ ইচ্ছায় যারা এই কাজ করে, যারা একে পেশা হিসাবে নিয়েছে, তাদের ভিডিও দেখো। কিন্তু এমন কারো ভিডিও যার অনুমতি নেই, যেটা তাদের ব্যক্তিগত জিনিস, এসব নিয়ে টানাটানি না করাই ভালো। কে জানে কখন নিজের ঘরেই এমন ঘটনা ঘটে যেতে পারে। তো এই ছিল আজকের গল্প। দেখা হচ্ছে নতুন কোনো ঘটনা নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।